হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ককে নিয়ে। সেই ভিডিওটি খুব সহজ সরলভাবে বোঝানো হয়েছে। তোমরা যদি কেউ ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অতি অবশ্যই ভিডিওটিকে দেখে নিবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সম্রাট সমুদ্রগুপ্তকে নিয়ে। এখানে তার আলোচ্য বিষয় হলো তার সাম্রাজ্যবাদী নীতি। তো আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব সমুদ্রগুপ্ত ও তার সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে জানার জন্য কি কি উপাদান রয়েছে। তাহলে যে সকল উপাদান থেকে সমুদ্রগুপ্ত এবং তার সাম্রাজ্যবাদী নীতি সম্পর্কে জানা যায় সেগুলি হলো: 1 নম্বর, হরিসেন কর্তৃক রচিত এলাহাবাদ প্রশস্তি। 2 নম্বর, মধ্যপ্রদেশে প্রাপ্ত এরান লিপি। 3 নম্বর, সমুদ্রগুপ্ত কর্তৃক পরিচালিত বিভিন্ন ধরনের 5 ধরনের মুদ্রা। 4 নম্বর, চৈনিক বিবরণ। এবং 5 নম্বর, অন্যান্য মুদ্রা, বাঘেলখন শিলালিপি ইত্যাদি। ভিউয়ার্স, এই আলোচনাটি আমি টাইপ করে রেখেছি, কেননা তোমরা যদি আওয়াজ শুনতে অসুবিধা হয় তাহলে তোমরা দেখে সহজেই বুঝতে পারবে। তাহলে শুরু করছি এবার আলোচনা। তাহলে এবার জানবো সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের উদ্দেশ্য। মৌর্য পরবর্তী যুগে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা যায়। সমুদ্রগুপ্ত ভারতের এক বিরাট অংশ জয় করে ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তবে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের উদ্দেশ্যে সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ আছে। যেমন ডক্টর রমিলা থাপারের মতে ব্রাহ্মণ্য ধর্মীয় প্রসারের জন্যই সমুদ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারের আত্মনিয়োগ করেন। আবার ডক্টর গয়াল বলেছেন সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিপুল সম্পদ লুণ্ঠন করা। তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে সহজে বুঝতে পারবে। তবে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ থাকলেও তার সাম্রাজ্যবাদী নীতি ফলে যে সমগ্র ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যেমন উত্তর ভারত বা আর্যাবর্ত বিজয়। এখানে বলে রাখি, আর্যাবর্ত বলতে উত্তর ভারতকে বোঝানো হয়। বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভারত বা দক্ষিণাত্য জয়। আটবিক রাজ্য জয়, সামন্তবর্তী রাজ্যের বিরুদ্ধে অভিযান, অধীনতামূলক মিত্রতা নীতি। এবার আমরা জেনে নেব উত্তর ভারত ও আর্যাবর্ত বিজয়। সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে তাদের সাম্রাজ্য নিজে রাজ্যভুক্ত করেন। এই 9 জন রাজা হলেন অহিচ্ছত্র অধিপতি অচ্যুত, মধ্য ভারতের নাগসেন, মথুরার নাগবংশীয় রাজা গণপতি নাগ, বাকাটক বংশীয় রুদ্রদেব, বুন্ডেল শহরের মতিল, বিদিশার শাসক নাগদত্ত, গোকর্ণের শাসক চন্দ্রবর্মন, কামরূপের রাজা বলবর্মন এবং নাগবংশ রাজা নন্দিন। উত্তর ভারতের এই 9 জন রাজাকে পরাজিত করে সমুদ্রগুপ্ত তাদের রাজ্য নিজ সাম্রাজ্যভুক্ত করেন। এইভাবে সমগ্র আর্যাবর্ত তথা উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। এবার আমরা জেনে নেব দক্ষিণ ভারত বা দক্ষিণাত্য জয়। দক্ষিণ ভারতে তিনি মোট 12টি রাজ্য জয় করেন। এই 12টি রাজ্য হল কোশলের মহেন্দ্র, মহাকান্তারের ব্যাঘ্ররাজ, কৌরলের মন্দরাজ, পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি, কুষ্ঠলপুরের ধনঞ্জয়, দেবরাষ্ট্রের কুবের, কোট্টুরের স্বামীদত্ত, পালাক্যের উগ্রসেন, এরানগুপল্লের দমন, অবমুক্তার নীলরাজ, কাঞ্চির বিষ্ণুগোপ, বেঙ্গির হস্তিবর্মন। দক্ষিণ ভারতে এই 12 জন রাজাকে পরাজিত করেও সমুদ্রগুপ্ত তাদের রাজ্যগুলিকে নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। শুধুমাত্র কর গ্রহণ ও আনুগত্যের শপথ গ্রহণ করেই সমুদ্রগুপ্ত তার দক্ষিণাত্য নীতিকে সীমাবদ্ধ রেখেছিলেন। এই রাজনৈতিক নীতির মাধ্যমে সমুদ্রগুপ্ত তার আগত বা অগাধ কূটনৈতিক দূরদৃষ্টিতার পরিচয় প্রদান করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সুদূর মগধ থেকে সমগ্র দক্ষিণাত্যের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। এই নীতি গ্রহণ মক্ষ পরিগ্রহ নীতি নামে পরিচিত।
তাহলে ঘটনাটা আর একবার দেখলে ভালোভাবে বুঝতে পারবে। গ্রহণ, মোক্ষ, পরিগ্রহ নীতি নামেও পরিচিত। আটবিক রাজ্য জয়। সমুদ্রগুপ্তের দিগ্বিজয় তৃতীয় স্তর ছিল আটবিক রাজ্যসমূহের বিরুদ্ধে অভিযান। দক্ষিণ ভারতের সেনা অভিযান করতে এই আটবিক রাজ্যসমূহকে জয় করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন। আটবিক রাজ্যসমূহের অরণ্যময় অঞ্চলগুলিকে জয় করতে না পারলে দক্ষিণ ভারত অভিযানে প্রতিবন্ধকতা তৈরি হতো। তাই সমুদ্রগুপ্ত আটবিক রাজ্যসমূহের বিরুদ্ধে অভিযান করেন এবং আটবিক রাজ্যসমূহকে প্রায় সম্পূর্ণ গুপ্ত রাজ্যের অধীনস্থ করে আটবিক নরপতিদের দাসত্বে পরিণত করেন। এবার আমরা জানব সীমান্তবর্তী রাজ্যের বিরুদ্ধে অভিযান ও তাদের আনুগত্য লাভ। সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ে আতঙ্কিত হয়ে পূর্ব ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের প্রায় প্রতিটি রাজ্য এবং তাদের রাজারা বিনা শর্তে সমুদ্রগুপ্তের আনুগত্য স্বীকার করেন। সমতট, কামরূপ, নেপাল, দাভক ও কর্তৃপুর এই 5টি সীমান্তবর্তী রাজ্য সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেন। এছাড়াও সমগ্র ভারতে প্রায় 9টি উপজাতি শাসিত রাজ্যগুলিও সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেন। এই উপজাতি শাসিত রাজ্যগুলি হল মালব, অর্জুনায়ম, মুদ্রক, প্রার্জুন, কাক ইত্যাদি। এবার আমরা জেনে নেব অধীনতামূলক মিত্রতা নীতি। উপরোক্ত রাজ্যগুলি ছাড়াও বেশ কিছু রাজ্য সমুদ্রগুপ্তের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন। এই সকল রাজ্যগুলি হল সিংহলরাজ মেঘবর্ণ, মালবরাজ কাথিয়াওয়াড়ের শক শাসক, সুমাত্রা, মালয় ও জবদ্বীপের শাসক। এছাড়াও পশ্চিম পাঞ্জাব ও আফগানিস্তানের কুষাণ শাসক পারস্যিক আক্রমণের ভীত হয়ে সমুদ্রগুপ্তের সাহায্যে প্রার্থনা করেন। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার। উপরোক্ত 5টি দিগ্বিজয় নীতি অনুসরণ করে সমুদ্রগুপ্ত এক বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এর দ্বারা ভারত একটি অখণ্ড সাম্রাজ্যে পরিণত হয় ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য সীমা উত্তরে কাশ্মীর, পশ্চিমে পশ্চিম পাঞ্জাব মনে রাখবে, পশ্চিমে পশ্চিম পাঞ্জাব, রাজপুতানা, সিন্ধু ও গুজরাট, পূর্বে ব্রহ্মপুত্র নদ, দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এছাড়াও ছিল বহু সংখ্যক কড়দ রাজ্য, অনুগত রাজ্য, মিত্র রাজ্য। সমুদ্রগুপ্তের সফল দিগ্বিজয় নীতির কারণে ঐতিহাসিক স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তো বলবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় থাকে। আর একটা প্রশ্ন আসে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে আখ্যা দিয়েছেন, তাহলে বলবে যে ডক্টর ভিনসেন্ট স্মিথ। এবার আমরা জেনে নেব সমুদ্রগুপ্তের উত্তর ভারত ও দক্ষিণ ভারত সাম্রাজ্যবাদী নীতির পার্থক্য। এবার পার্থক্য দেখব, উত্তর ভারতে কী কী যুদ্ধনীতি পরিকল্পনা করেছিল এবং দক্ষিণ ভারতে কী কী প্রয়োগ করেছিল। তাহলে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য নিজ সাম্রাজ্যভুক্ত করেন, কিন্তু দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেও তাদের রাজ্য তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। শুধুমাত্র কর গ্রহণ ও আনুগত্যের শপথ নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। এই ঘটনা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, কেননা 1 নম্বর, অসামান্য কূটনৈতিক ক্ষমতার অধিকারী সমুদ্রগুপ্ত উপলব্ধি করেছিলেন সুদূর মগধ থেকে দক্ষিণাত্য নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব নয়। 2 নম্বর, দক্ষিণাত্য সরাসরি দখল করলে গুপ্ত সাম্রাজ্যের আয়তন বিশাল হয়ে পড়ত, ফলে সাম্রাজ্যের দুর্বলতা অবশ্যম্ভাবী ছিল। 3 নম্বর, আর্যাবর্ত দক্ষিণাত্যের জীবনযাত্রা ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন, তাই দক্ষিণাত্য সাম্রাজ্যভুক্ত করলেও তাদের সঙ্গে সাংস্কৃতিক সামঞ্জস্য বিধান করা সম্ভব নয়। তোমরা হয়তো সবাই জানো যে সব স্থানে জীবনযাত্রা প্রণালী একই থাকে না। উত্তর ভারতে আলাদা জীবনযাত্রা এবং দক্ষিণ ভারতে আলাদা, পার্বত্য অঞ্চল আলাদা এবং উপকূলবর্তী অঞ্চলে জীবনযাত্রা আলাদা। তার জন্য সমুদ্রগুপ্ত এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এবার 4 নম্বর, দক্ষিণাত্যের প্রাদেশিক শাসক ও নৃপতিরা বিদ্রোহ ঘোষণা করলে তা অযথা গুপ্ত সাম্রাজ্যের দুশ্চিন্তার কারণ হয়ে উঠত।
আর 5 নম্বর, দাক্ষিণাত্যের নৃপতিদের নিজ রাজ্য ফিরিয়ে দিয়ে সমুদ্রগুপ্ত তাদেরকে নিজের মিত্রে পরিণত করেন। এই ঘটনা গুপ্ত সাম্রাজ্যকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ছিল। এই সকল কারণে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে গ্রহণ মোক্ষ পরিগ্রহ নীতি গ্রহণ করেন। এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে যে গ্রহণ পরিমোক্ষ নীতি কী, অথবা গ্রহণ পরিমোক্ষ নীতি কে প্রণয়ন করেন। ঠিক আছে, তো গ্রহণ পরিমোক্ষ নীতির অর্থ ছিল শত্রু বিজয় বা গ্রহণ, শত্রুকে মুক্তি প্রদান বা মোক্ষ, এবং আনুগত্যের শপথ গ্রহণ করে শত্রুকে নিজ রাজ্য ফিরিয়ে দেওয়া বা পরিগ্রহ। সমুদ্রগুপ্তের দাক্ষিণাত্য নীতি তার অসামান্য কূটনৈতিক জ্ঞানের পরিচায়ক। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটিকে তোমাদের যদি উপকার বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবে না, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে দেখতে পারবে। তাহলে ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।